একদিন আমার শাশুড়িকে আমি মন খারাপ করে বললাম, আপনি গরিবদেরকে যে খাবার দিতে যান এত দেরি করে যান কেন? আর যে এত দেরি করেন কেন? একটু তাড়াতাড়ি আসলেই তো হয়। আপনি তো জানেনই আমি সকাল সকাল ঘুমাই, আবার এদিকে আমাকে সকাল সকাল উঠতে হয়, না হলে আমার স্বামীর সাথে আমি কথা বলতে পারি না। আমার শাশুড়ি তখন বলল, গরিবদেরকে খাবার দিয়ে আমি একটু পাড়া মহল্লায় সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে একটু কথাবার্তা বলি, এজন্য আমার আসতে দেরি হয়ে যায়। এবার যখন আমি খাবার নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না, আমি বাহির থেকে গেটটা লক করে দিয়ে যাব। আমার শাশুড়ির মুখে কথাটা শুনে আমি স্বস্তি পেলাম, কারণ আমার সমস্যার সমাধান হয়েছে। এবার আমি নির্বিঘ্নে ঘুমাতে পারবো। আমার স্বামী সেখানে নাইট ডিউটিতে ছিলেন, রাত্রে আমার সঙ্গে কথা বলতেন না, ভোরবেলা দুজনে কথা বলতাম। এরপর মাঝে আমাদের দিনেও কথা হতো। আমি ভাবতাম আমার শাশুড়ি মনে হয় একা বাড়িতে থেকে বিরক্ত হয়ে যান, এজন্য পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের সাথে কথা বলে বেড়ান। উনি যে দিনের বেলায় পাড়ায় গিয়ে মহিলাদের সঙ্গে কথাবার্তা বলেন, এটা নিয়ে আমার কোনোই মাথা ব্যথা ছিল না, কারণ ওনার কোনো বিষয়ে আমি হস্তক্ষেপ করা পছন্দ করতাম না। এখন আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করতেছি, কারণ আমি এমন একজন শাশুড়ি পেয়েছি যে কিনা আমার কোনো বিষয়ে মাথা ব্যথা নাই, আমার কোনো কাজে সে হস্তক্ষেপ করে না। বিয়ের আগে মেয়েদের মুখে এত শাশুড়িকে নিয়ে বাজে কথা শুনেছি, বিয়ের আগে আমি ভয় পেতাম। আল্লাহ জানে আমার কপালে কেমন শাশুড়ি জোটে, কিন্তু বিয়ের পর এত ভালো শাশুড়ি আমার কপালে জুটেছে, এটা আমি কখনো কল্পনাই করতে পারি। এভাবে দিন কাটতে থাকে আমাদের। কিন্তু একদিন আমার কাছে এমন একটা খবর আসলো যে সেটার পর থেকে আমার শাশুড়ির উপরে সম্মান তো দূরের কথা, আমি ওনাকে ঘৃণা করতে শুরু করলাম। আমার নির্বোধ শাশুড়ি যে এত বড় একটা কাজ করতে পারে, এটা আমার কল্পনার বাহিরে ছিল। আমি তো ভাবতাম আমার শাশুড়ি পাপ কাজ থেকে দূরে থাকে, উনি অনেক ভীতু নরম স্বভাবের ছিলেন, কিন্তু এত বড় কাজটা উনি কিভাবে করলেন আমি যেন নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। ওনার ভালো মানুষের আড়ালে এত একটা জঘন্য রূপ লুকিয়ে আছে, এটা আমার কল্পনারও বাহিরে ছিল। আমি ভাবলাম সব কথাই আমার স্বামীকে জানাতে হবে, কারণ এই বিষয়টা এতটা গভীর ছিল যে এটা কাউকে বলাও যাচ্ছিল না। আর আমি নিজে নিজে পুনরাবৃত্তি করতে নিজেই লজ্জা পাচ্ছিলাম, আমার শাশুড়ি এই কাজটা কিভাবে করতে পারল। কিন্তু ওনাকে আমি লক্ষ্য করলাম, উনি বয়স্ক মানুষ ছিলেন, তবে ওনার বয়সটা এতটাও বেশি ছিল না। আমার শাশুড়ি বলল, উনি যখন বিয়ে করেন তখন ওনার বয়স ছিল মাত্র 14 বছর। এটা অবাক হওয়ার কিছু ছিল না, আগেরকার মানুষ এই বয়সে মেয়েদেরকে বিয়ে দিত। এখন আমার শাশুড়ির বয়স 40, ওনার শরীরটা প্রায় সময় খারাপ থাকতো, এজন্য ওনাকে একটু বেশি বৃদ্ধ লাগতো। একটা সময় পর আমি লক্ষ্য করলাম আমার শাশুড়ির মুখের উজ্জ্বলতা আগের চাইতে ফিরেছে। একদিন আমি রুমে বসে ফোন স্ক্রল করতেছিলাম, হঠাৎ করে পড়ে যাওয়ার মতো শব্দ হলো। দৌড় দিয়ে ড্রয়িং রুমে যেয়ে দেখি আমার শাশুড়ি মাথা ঘুরে পড়ে গিয়েছে, ওনার কোনো জ্ঞান নাই। কি করব বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ মাথায় পানি ঢালার পর আল্লাহর রহমতে ওনার জ্ঞান ফেরে। শাশুড়ি মার জ্ঞান ফেরা মাত্র আস্তে আস্তে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, মা আপনার কি হয়েছিল, হঠাৎ করে পড়ে গেলেন কেন? আল্লাহ মাফ করেছে, আপনার তাড়াতাড়ি জ্ঞান ফিরেছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। শাশুড়ি মা তখন আস্তে আস্তে বলল, আমার তো হাই প্রেশার, মনে হয় প্রেশারটা একটু বেড়েছে। শাশুড়ি মার কথা শুনে আমি আর কোনো রিস্ক নিতে চাইনি, সঙ্গে সঙ্গে একটা রিক্সা ডেকে পাশে থাকা একটা ক্লিনিকে নিয়ে যাই। ক্লিনিকে নিয়ে যাওয়ার পর শাশুড়ি মা আবারও জ্ঞান হারিয়ে ফেলে। ওনার কি হয়েছে এটার জন্য আমি উদ্বিগ্ন হয়েছিলাম, বারবার উনি সেন্সলেস হয়ে কেন যাচ্ছে। আমি এবার এটাও ভাবতেছিলাম ওই সময়টা অনেক বেশি গরম ছিল, শাশুড়ি মার কি প্রেশারটা তাহলে বেড়ে গিয়েছে। শাশুড়ি মাকে দেখে ডাক্তার বলল ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। তারপর ওনাকে ডক্টর একটা ইনজেকশন দেয় আর কিছু ব্লাডের স্যাম্পল নেয় টেস্টের জন্য। তারপর শাশুড়িকে নিয়ে আমি বাসায় চলে যাই। পরের দিন যখন টেস্টের রিপোর্ট নেওয়ার জন্য ক্লিনিকে আসি, রিপোর্টটা হাতে পেয়ে ডাক্তার মুখে কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। টেস্টের রিপোর্টের কথা আমার শাশুড়িকে আমি কিচ্ছু বলিনি, বরং ওই টেস্টের রিপোর্ট আমি লুকিয়ে রেখেছিলাম মান সম্মান হারানোর ভয়ে। কিন্তু এদিকে আমার শাশুড়ির অবস্থা দিনে দিনে ক্রমশ খারাপ হতে শুরু করে। এত শরীর খারাপ নিয়ে উনি প্রতি রাত্রে খাবার নিয়ে বাহিরে যেত। ওনার খাবার নিয়ে বাহিরে যাওয়া দেখে আমার তো রাগ উঠতে শুরু করে যে এই মহিলা কি বোঝাতে চাচ্ছে। এত শরীর খারাপ নিয়েও তাকে বাহিরে খাবার নিয়ে যেতে হবে, আমি তো তার স্বামীর প্রতি ভালোবাসা দেখে খুব মুগ্ধ হয়েছিলাম। এই মহিলা যে এত খারাপ কাজ করবে এটা জানতাম না, কিন্তু এখন আমি নিশ্চিত হয়েছি খাবার দেওয়ার অজুহাতে এই মহিলা তার প্রেমিকের সাথে দেখা করে এবং কি দুইজন একসঙ্গে বসে খাবার খায়। এই বয়সে এসে তার এইরকম কাজকর্ম দেখে আমার খুব খারাপ লাগছিল। এই বয়সে এসে তার এইসব কাজকর্ম করা ঠিক হয়নি। এইসব বিষয়ে আমার স্বামীকেও বলা আমি সাহস পাইনি, সে যদি আমাকে অবিশ্বাস করে, আমার হাতে তো কোনো প্রমাণ ছিল। তাই আমি ভাবলাম এবার আমি হাতে নাতে প্রমাণ নিয়েই আমার স্বামীর সঙ্গে কথা বলবো। পরের দিন আমি সিদ্ধান্ত নিলাম যে শাশুড়িকে আমি পিছু করে যাব, উনি কোথায় যায়। তখন আবার ভাবলাম উনি তো এখন আমাকে বাহির থেকে তালা দিয়ে যায়, তাহলে আমি কিভাবে তার পিছু নিব। পরের দিন আমি ঠান্ডা গলায় বললাম, মা আপনি তো আমাকে তালা দিয়ে বাহিরে থেকে চলে যান, বাসায় যদি কোনো একটা বিপদ আপদ হয় তাহলে আমি কিভাবে বের হব। এখন থেকে আপনি আর বাহির থেকে তালা দিয়ে যায়েন না, আমি আপনাকে খুলে দিব। আমার কথাটা শুনে আমার শাশুড়ি মুখটা লাল হয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম আমার কথাটা এই মহিলার পছন্দ হয়নি। পরের দিন আমি আমার শাশুড়ির পিছু নিলাম, পুরনো একটা চাদর। সব চাদরই মা চিনতো, আর এই চাদরটা ছিল আমার বিয়ের আগে। উনি যেন দেখে আমাকে চিনতে না পারে। তখন বাজে রাত 9টা, গ্রামটা ছিল মানুষ শূন্য, গ্রামের মানুষ আগে ভাগে ঘুমিয়ে পড়ে। ওনার আমি এমন ভাবে পিছু নিচ্ছিলাম উনি যেন বুঝতে না পারে যে ওনাকে কেউ ফলো করতেছে।
আমি শুধু ভাবছিলাম একজন অসুস্থ মানুষ এতদূর কিভাবে আসতে পারে। তারপর দেখলাম অনেক একটা পুরনো বাড়িতে উনি ঢুকলেন। আমি তো ভেবেছিলাম উনি ঢুকেই দরজাটা লাগিয়ে দিবে, কিন্তু উনি আর দরজাটা লাগালো না। বাড়িটা এতটাই পুরনো ছিল যে তার দেয়ালগুলো সাক্ষী ছিল। দেখি আমার শাশুড়ি আর তার পাশে একটা পুরুষ লোক বসে আছে। শুধু তারা বসেই নেই, আমার শাশুড়ি নিজে হাতে ভাত মাখিয়ে তাকে খাইয়ে দিচ্ছে। তারা খুশিও ছিল, তারা হাসতেছে। আমি দেখে অবাক হয়ে গেলাম। তারপর ভাবলাম এই বুঝি ছিল আমার শাশুড়ির এতিম মানুষকে খাওয়ানো, তাই না? উনি একটা পরপুরুষের বাসায় এসে তাকে ভাতও খাইয়ে দিচ্ছে। আমি এতটাই বোকা ছিলাম যে আমার শাশুড়িকে কখনো আমি সন্দেহ করি, বরং আমি তাকে একজন ভালো নিষ্ঠাবান মহিলা হিসেবে বিবেচনা করেছিলাম। যে মহিলা তার স্বামীর অনুগত্যর জন্য যে রাস্তায় বেরিয়ে এসে তার স্বামীর পুণ্যের জন্য দরিদ্রদেরকে খাবার দিতে। এখানে শুধু খাওয়ানো ছিল না, অপরিচিত একজন পুরুষের সাথে পরিচয় ছিল। বিষয়টা অনেক দূর এগিয়ে গিয়েছে। আমার শাশুড়ি গর্ভবতী ছিলেন। আমি তখন নিশ্চিত হলাম এই সেই ব্যক্তি যার সাথে আমার শাশুড়ির অবৈধ সম্পর্ক ছিলেন। এই সেই ব্যক্তি যাকে খাবার দেওয়ার জন্য প্রতিদিন আমার শাশুড়ি রাত্রে বাড়ি থেকে বের হয়ে আসতে। আমি প্রথমে ওদের সামনে যে খারাপ কথা বলতে চেয়েছিলাম, তারপর ভাবলাম লোকটাকে তো আমি চিনিও না, ওরা যদি আমার কোনো ক্ষতি করে দেয়। তারপর আমার মনে পড়লো তাড়াহুড়া করে আমি তো বাড়ির দরজাই খুলে রেখে এসেছি। যদি বাড়িতে চোর ঢুকে, টাকা পয়সা মূল্যবান গহনাও ছিল, যদি চোর ঢুকে সবকিছু নিয়ে যায়। চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তাড়াতাড়ি করে ওই স্থান আমি ত্যাগ করি। আর যেতে যেতে ভাবি শাশুড়ি যখন বাড়িতে আসবে যা ইচ্ছা আমি তাই বলতে পারবো। কিন্তু এখন যদি আমি লোকটার সামনে কিছু বলে, আমি তো ওনাকে চিনি না, উনি যদি আমার কোনো ক্ষতি করে দেয়। আমি তারপর বাড়িতে চলে আসি। আমাকে জেগে থাকতে দেখে আমার শাশুড়ি কিছুটা অবাক হয়ে গেল। আমার শাশুড়ি তখন বললো এখনো তুমি ঘুমাওনি? আমিও তখন রেগে গিয়ে বললাম যে মহিলার শাশুড়ি এত খারাপ হতে পারে ওই মহিলা কিভাবে ঘুমাবে? আমার শাশুড়ি তখন বিস্মিত হয়ে আমার দিকে তাকালো। আমি তখন রেগে বললাম একদম আপনি আমার দিকে এভাবে তাকাবেন না। খাবার দেওয়ার অজুহাতে আপনি প্রতিদিন কার সঙ্গে দেখা করতে যান আর আপনার পেটে থাকা সন্তানের বাবাকে আমি কিন্তু সব জেনে গেছি। শাশুড়ি তখন ভালো মানুষ সাজার জন্য বলে এগুলো কি বলো তুমি? আমি তখন রেগে গিয়ে মেডিকেল রিপোর্টটা তার মুখে ছুড়ে দিয়ে বললাম আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলি। এই নেন আপনার টেস্টের রিপোর্ট, আপনি গর্ভবতী আর আপনি কার পাপ পেটে নিয়ে ঘুরতেছেন এবার এটা আমি দেখতে চাই। শাশুড়ি তখন রিপোর্টের কাগজগুলো উঠিয়ে নিয়ে পড়তে লাগলো। পুরোটা পড়ে বলে এই রিপোর্ট ভুল আসছে। তখন আমি বললাম হ্যাঁ বুঝলাম রিপোর্ট ভুল আসছে, তাহলে আপনি প্রতিদিন রাত্রে খাবার নিয়ে কার সাথে দেখা করতে যান? স্বামীর কথা বলে অন্য কারোর সাথে কথা বলতে, অবৈধ সম্পর্ক করতে লজ্জা করে না আপনার? আপনি কিভাবে পারলেন? আমার শ্বশুর আমার স্বামী সবারই তো মান সম্মান যাচ্ছে, আর এই জিনিসটা যদি আমার শ্বশুর বেঁচে থাকতো তাহলে এই সমাজ মানতো। এখন আমরা কিভাবে মানবো? আমার ক্ষোভ আক্রোশ সবকিছু আমার শাশুড়ির উপরে ঝাড়লাম। তখন আমার শাশুড়ি বলে তুমি ভুল বুঝতেছো বৌমা, আর যাকে আমি প্রতিদিন খাবার দিতে যাই ওই লোকটা আমার ভাই। কে ওকে মিথ্যা মার্ডার মামলা ফাঁসিয়ে দিয়েছে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওই পুরাতন বাড়িতে লুকিয়ে থাকে। আর ও সারাদিন না খেয়ে থাকে। আমি যখন রাত্রে খাবার নিয়ে যাই তখন ও তৃপ্তি করে খায়। এজন্য আমি তোমাকে মিথ্যা কথা বলেছি বৌমা। আমি তখন বললাম আপনি কেন মিথ্যা কথা বললেন? আর আমি এতটাই মূর্খ নয় যে আপনাদের দুইজনের মধ্যে কি সম্পর্ক এটা আমি বুঝতে পারবো না। ওই মুহূর্তে আমার ফোনটা বেজে উঠলো। ফোনের ওই পাশ থেকে আমি যে কথা শুনলাম আমার আসমান ভেঙে মাথায় পড়লো। তারপর আমার শাশুড়ির দিকে তাকালাম। তারপর আমার কান থেকে ফোনটা সরিয়ে নিলাম। আমার শাশুড়ি বলছে কে ফোন করছে, কি হয়েছে? তুমি এতটা বিচলিত কেন? আমার ছেলে ঠিক আছে তো? এরপর আমি ওইখান থেকে কিছু না বলে মাথাটা নিচু করে ঘরে চলে যাই। বালিশটা মুখে দিয়ে চিৎকার করে কাঁদতে লাগে যে এটা আমার শাশুড়িকে আমি কি করলাম। আমার শাশুড়ি দরজার ওই পাশ থেকে বারবার ডাকতেছে আর বলতেছে কি হয়েছে, কার ফোন ছিল? আমার শাশুড়িকে আমি কি জবাব দিব? ওই ফোনটা ছিল ল্যাব থেকে, যেখানে আমার শাশুড়ি আমি পরীক্ষা করেছিলাম। ওখান থেকে বলা হয়েছে রিপোর্ট নাকি উল্টা পুল্টা হয়েছে। এটা একটা নব দম্পতি রিপোর্ট ছিল। আমার শাশুড়ির নাম আর ওই মহিলাটার নাম নাকি একই ছিল। তোমার শাশুড়ির রিপোর্ট আমার কাছে আছে। এই রিপোর্ট অনুযায়ী তোমার শাশুড়িকে দেখাচ্ছে ওনার ফুসফুসে ক্যান্সার হয়েছে। এখন আমার শাশুড়িকে আমি কি বলবো? যে মানুষ আমি আমার শাশুড়ির চরিত্রের উপরে আঙ্গুল তুলেছি, যে আমার শাশুড়ির জীবনের আর কয়েকটা দিন বাকি আছে, কোন মুখে আমি তাকে বলবো আর কোন মুখে আমি তার কাছ থেকে ক্ষমা চাইবো? অবশেষে দরজাটা আমি খুললাম। এরপর আমার শাশুড়িকে জড়িয়ে ধরে আমি কাঁদতে শুরু করলাম। তারপর আমি পুরো ঘটনাটাই শাশুড়িকে বললাম। এরপর থেকে আমার শাশুড়ি প্রতিনিয়ত আরো অসুস্থ বেশি হয়ে পড়ে। আমার শাশুড়ি আমার সঙ্গে কথা বলতো, কিন্তু আমি বুঝতে পারতাম তার চোখে আমার প্রতি একটা অভিযোগ ছিল। ওই লোকটা আসলে আমার মামা শ্বশুরই ছিল, যিনি আমার শাশুড়ির ভাই। পুলিশের কাছ থেকে বাঁচার জন্য ওই পুরন বাড়িতে লুকিয়ে থাকতো, আর তাকে আমার শাশুড়ি খাবার দিয়ে আসতো। ছোট্ট একটা ভুল বোঝাবুঝি সবকিছু ধ্বংস করে দিল। এর কয়েক মাস পর আমার শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে যায়, কারণ ওনার ক্যান্সার হয়েছিল। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার উচিত ছিল আমার শাশুড়ির কথা শুনে ল্যাবের লোকদের বলা যে আপনাদের রিপোর্টটা ভুল এসেছে, অথবা অন্য কোথাও আমার শাশুড়িকে আবার টেস্ট করে। আমার চোখ তখন অন্ধ ছিল। আমি হয়তো বেঁচে থাকবো, কিন্তু নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার শাশুড়ির নিষ্পাপ দুইটা চোখের চাহনি আমাকে এখনো মনে করে দেয় বৌমা আমার চরিত্র এতটাও খারাপ। লাইভ স্টোরিটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে।